এনজিওতে আসা, আমি ইকোনমিক্সে পড়েছি, কিন্তু আমার পরিবার সবাই এনজিওতেই কাজ করেছে। ছোটবেলা থেকে আমার বাবা মা সবাই হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে আছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আছে। তো ছোটবেলা থেকে আমি ফিল্ডে ফিল্ডে গ্রামে গ্রামে আমার বাবা মার সাথে ঘুরেছি, বেরিয়েছি। তো ওখান থেকেই আমি আমার কাছে আর কোনো কিছুকে অপশন মনে হয়নি। আমার মনে হচ্ছে আমার এই মানুষদের সাথে, এই সমাজে এদের সাথেই আমার কাজ করতে হবে, এদের সাথেই আমার বেড়ে উঠতে হবে। এভাবেই আসা আমার। এটা শুধু যে মফস্বলের সমস্যা সেটা না, আমাদের যারা আরবান মিডল ক্লাসের যারা এনজিওতে কাজ করছে তাদেরও একই ধারণা, একই যে নারীরা যারা এনজিওতে কাজ করছে একটা ফেমিনিজম যে আইডিওলজিটা আছে সেটাকে আসলে তারা আমাদের দেশের সমাজে নেগেটিভ ভাবেই দেখা হচ্ছে। তো সেখান থেকে আসলে নারীদের যে খুব একটা অ্যাকসেপ্টেন্স আছে এনজিওতে সেটা আসলে না। এবং আপনি যেটা রাইটলি আইডেন্টিফাই করলেন যে এনজিওতে যারা আসে তারা ছোটবেলা থেকে আসলে চিন্তা করে আসে না কেউ যে আমরা এনজিওতে কাজ করব, এনজিও মানে সমাজের জন্য কাজ করব, এটা কেউই চিন্তা করে আসে না। কোনো একটা পরিপ্রেক্ষিতে দেখা যায় এনজিওতে হয়তো কিছু 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 ক্ষেত্রে নারীদের কাজের একটু স্বাধীনতা আছে, নারীদের অ্যাকসেপ্টেন্সটা তাও এনজিওতে আমি বলবো কম্পারেটিভলি কর্পোরেট হোক অথবা অন্যান্য সেক্টরে হোক তার থেকে অ্যাকসেপ্টেন্সটা এখানে বেশি, সুবিধাগুলো একটু বেশি পায়, সম্মানটা একটু বেশি পায়, সুবিধার থেকে সম্মানটা একটু বেশি পায়। এই জন্যই আসলে নারীরা এনজিওতে কাজ করতে আমার মনে হয় আগ্রহ দেখায়। এনজিওতে কাজ করা মানেই হচ্ছে আমাদের কিন্তু গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে এবং ফিল্ড ওয়ার্কটা আসলে অনেক বড় একটা কাজ আমাদের এনজিওতে। তো আমি মনে করি নারীদের ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ রাতে বাইরে থাকতে হবে এইটা সমাজ পরিবার মেনে নিতে চায় না। আর তার মধ্যে আমরা যেসব জায়গায় যে আমাদের থাকতে হয় সেই জায়গাগুলোতে আসলে নারী বান্ধব তো কোনো পরিবেশ না। আবাসস্থলগুলো, হোটেল বলি অথবা কোনো গেস্ট হাউস বলি, খুব একটা নারী বান্ধব আমি দেখিনি। আমিও অনেক ফিল্ড কাজ করছি, আমি তো অনেক দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি এখনো দেখছি যে খুব একটা নারী বান্ধব না। এটা একটা চ্যালেঞ্জ। পাশাপাশি যে চ্যালেঞ্জটা হয়, নারীদের যদি একটু ভালো কোনো জায়গায় রাখার চিন্তা করা হয় তখন দেখা যায় যে ইকুয়ালিটির কথা আসে। আমরা আসলে মাঝে মাঝেই মনে করি ইকুয়ালিটি মানে সমান সমান দিলেই হয়ে যাবে, কিন্তু ইকুইটি যে একটা জিনিস, ফেয়ারনেস যে একটা জিনিস, যে সমান দেওয়া মানেই যে ইকুয়ালিটি না, যে পিছিয়ে আছে তাকে যে আরেকটু বেশি দেওয়া দরকার, সেই জিনিসটা আসলে আমরা অনেকেই এখনো এনজিও সেক্টরে কাজ করেও বুঝি না। এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি। পাশাপাশি আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদেরকে অনেক সময় রাত্রেবেলা ফিল্ডে যেতে হয়, যাওয়া আসা করতে হয় দূর দূরান্তে। এই জিনিসগুলো আসলে কতটুক নারী বান্ধব? আমাদের রাস্তাঘাট সমাজ এখনো নারী বান্ধব না, কিন্তু আমরা যারা এনজিওতে কাজ করে মানে পার্সপেক্টিভটা এরকম হয়ে গেছে যে হ্যাঁ তোমরা এনজিওতে কাজ করো, তোমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলো, তাহলে তোমরা কেন পারবা না? ভাই আমরা পারবো যদি আমাদেরকে সমাজ ওরকম জায়গাটা করে দিত, কিন্তু বেশিরভাগ নারীদের জন্যই তো ওই জায়গাটা করে দেয়। তো এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ আমি ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে মাতৃকালীন সুবিধা। আমরা ওয়েমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, ওয়েমেনদেরকে কতটুকু আমরা সুবিধা দিতে পারি সেটার কথা বলছি, কিন্তু মাতৃকালীন যে ব্যবস্থাটা আছে, মাতৃকালীন ছুটিটা হয়তো এনজিওতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে একটা ব্রেস্ট ফিডিং কর্নার অথবা একটা ডে কেয়ার সেন্টারের সাপোর্ট, এই সাপোর্টগুলো কোনো ডোনার থেকেও আসে না, কোনো ডোনারও চিন্তা করে না। এবং খুব কম এনজিও সেক্টরে আমি দেখেছি তারা চিন্তা করে। যারা খুব বড় বড় অর্গানাইজেশন আছে, আইএনজিও আছে, তারা হয়তো কিছুটা চিন্তা করে, কিন্তু যারা ছোট এনজিও আছে, ন্যাশনাল লেভেলের লোকাল লেভেলের এনজিও আছে, তাদের মধ্যে এই চিন্তাটা নাই। এই জন্য অনেক ক্ষেত্রেই নারীরা দেখা যায় মা হওয়ার পরে আর জবে থাকতে পারছে না। তো এই দুটো চ্যালেঞ্জ আমি মনে করি সব থেকে বড়। আমি যেটা বললাম যে ফিল্ডে যাওয়ার ব্যাপারটাই যদি আমরা ধরি, সেই সময় যদি একটা নারী পিরিয়ড থাকে, নারীর ব্যথা থাকে, একটা আনকমফোর্টেবলনেস থাকে, কিন্তু সেগুলো আমরা কোনোভাবেই প্রকাশ করতে পারি না কেন যেন। তখন বলা হয় যে ও পারছে তুমি কেন পারছো না। যে একটা বাধা নিয়ে যে সমস্যাগুলোতে নারীতে যেতে হয় সেইগুলো আসলে আমরা দেখি না। এই জন্য আমি মনে করি এনজিও ক্ষেত্রে, যেহেতু আমরা এনজিও নিয়ে কথা বলছি, এনজিও ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ডিজাইন করি, কোনো প্রজেক্ট ডিজাইন করি বা কোনো প্ল্যানিং করি, সবসময় আমাদেরকে ওয়েমেন ফ্রেন্ডলি চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। যে নারীদের প্রেগন্যান্সি, নারীদের পিরিয়ড, নারীদের সিকিউরিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো একটা কর্মীর জন্য যেন এই জিনিসগুলো চিন্তা করেই যেন একটা প্রজেক্ট ডিজাইন করা হয়, একটা প্ল্যানিং করা হয়, একটা ফিল্ড ওয়ার্ক ঠিক করা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমাদেরও একটা জিনিস আমরা যেটা মনে করি, নারীদেরও এটা ওপেনলি কথা বলতে হবে যে এখন আমার পিরিয়ড চলছে, আমি যদি 2টা দিন পরে যাই
অথবা আমি যদি যাইও, আমি এই টাইমটুকে পার্টিকুলারলি আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি যে বৃষ্টির সময় যখন ফিল করতে হয়, সেটা যে তখন যদি পিরিয়ড থাকে, সেটা যে কত বড় চ্যালেঞ্জের। তো এটা যদি আমরা নিজেরা ভোকাল না হই, তাহলে হয়তো সমাজ ভুলে যায় যে মেয়েদের পিরিয়ড চলে। তো এটা সমাজকে বারবার মনে করিয়ে দিতে হবে, প্রতিনিয়ত মনে করিয়ে দিতে হবে যে একটা নারী পিরিয়ড চলে, একটা নারী পিরিয়ড হতে পারে। তো সেই ব্যবস্থা, সেটা চিন্তা করেই বাকি কাজগুলোকে এভাবে করেই ঠিক করতে হবে। আমরা যত যাই বলি, আমরা তো 50% মানুষকে তো পিছিয়ে রেখে তো আমরা আসলে কোনো কিছু ডিজাইন করতে পারি না। এবং আমি যেটা দেখেছি যে আমাদের প্রত্যেকটা কাজেই পুরুষতান্ত্রিক একটা চিন্তা, একটা ভাবনা, একটা থাকে। সেটা এনজিও বলি, যে কোনো ক্ষেত্রেই বলি, সেখান থেকেই সব ডিজাইন গুলো হয়, সেখান থেকেই সব প্ল্যানিং গুলো হয়। এই জন্য আসলে আমরা ভুলে যাই যে নারীদের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে যে কথা বলতে হবে এবং এগুলোকে নিয়েই যে একটা প্ল্যানিং করতে হবে, সেই কাজটা আসলে হয় না। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি দেখেছি যখনই কেউ এনজিওতে কাজ করে, কোনো নারী যদি বলে আমি একটা সমাজকর্মী, আমি এনজিওতে কাজ করছি, সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আছে, ও তুমি তো নারীবাদী। এবং নারীবাদী ট্যাগটার মধ্যে যে নেগেটিভ একটা জিনিস থাকে, যে এরা সংসার করতে পারে না, এদের দ্বারা বাচ্চা লালন পালন হয় না, খুবই রকচটা হয়, উগ্র হয়, তর্ক করে, এবং আত্মীয় স্বজনের মধ্যে এটার ব্যাপারে যেই চিন্তা ভাবনাগুলো, এগুলো এত বেশি প্রকট যে আমি মাঝে মাঝেই দেখেছি অনেকেই বলে যে ওর সাথে মিশো না, ওর সাথে মিশলে তুমিও নারীবাদী হয়ে যাবে। কিন্তু নারীবাদী কনসেপ্টটা যে কি, সেটাই অনেকে বোঝে না। তার পাশাপাশি আমরা অনেক সেন্সিটিভ জিনিস নিয়ে কাজ করি, আমাদের মানে এনজিও সেক্টরে করতে হয়। সেই সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে কাজ করা এবং সেটা বাইরে আসলে বলা যে আমরা এদের অধিকার নিয়ে কাজ করছি, এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, এটা আসলে মানুষকে বোঝানোটা খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। এবং যখন না বুঝাচ্ছি, তখন আসলে আর মানুষকে বোঝানো ডিফিকাল্ট যে হিউম্যান রাইটসে কি কাজ করো, তখন আমাদেরকে অনেক কিছু বলতে হয় এবং বাইরে কি কাজ, এই ব্যালেন্সটা করা, যে তোমার ফিল্ডে কি কাজ, তোমাদের এনজিওতে কেন, ফিল্ডে কিসের কাজ, এই জিনিসগুলো যে ব্যালেন্স করা, এই জিনিসগুলো বোঝানো, এবং এই জিনিসগুলো যে মাঝে মাঝে হাইট করতে হয়, মানে আমরা কি কাজ করি সেই জিনিসটাও মাঝে মাঝে হাইট করতে হয় আমাদের পরিবারের কাছ থেকে, আমাদের সমাজের কাছ থেকে, আমাদের আত্মীয়দের কাছ থেকে। এইটা আসলে ব্যালেন্স করাটা আমার মনে হয় প্রত্যেকটা নারীর জন্যই চ্যালেঞ্জ এই এনজিও সেক্টরে। অধিকারের ব্যাপারটা আসলে আমার মনে হয় মাঝে মাঝে খুব সাবজেক্টিভ হয়ে যায়। কোনটা যে কার অধিকার সেটা বোঝাটা, এবং অধিকারের সাথে সাথে যে একটা রেসপন্সিবিলিটি আসে, এটা মনে হয় আমাদের এখনকার নারীদের বোঝাটা খুব দরকার। যে শুধুমাত্র অধিকার আসলেই হবে না, অধিকার আসলে দায়িত্ববোধ আসবে, এবং সেই দায়িত্ববোধটাও নারীদের নিতে শিখতে হবে। সমতার ব্যাপারটার যেটা আমি বলবো, যে সমতা এখনো আমাদের দেশে আসেনি, এবং আমাদের দেশে শুধু না, আমরা যদি ওয়েস্টার্ন উন্নত দেশ যাদেরকে আমরা বলে থাকি, সেখানেও সমতার ব্যাপারটা আসেনি। হয়তো অধিকারগুলো তারা 100% না হলেও 95% তারা পাচ্ছে, নারীদের অধিকার যেটা মানুষ হিসেবে যে অধিকারগুলো, কিন্তু আমাদের দেশের অধিকার তো অনেক পিছিয়ে আছে। পাশাপাশি সমতার তো কোনো জায়গায় নেই, কারণ আমরা মনে করি সমতা মানেই হচ্ছে গিয়ে নারীদেরকে তো এই যে বাসে সিট দিয়ে দিচ্ছি, সমতা তো আছে, নারীদের তো লেখাপড়ার জায়গা দিয়েছি, স্পেস দিচ্ছি, সেটা তো আছে। যখন বলে যে আমি আমার স্ত্রীকে অথবা আমি আমার মেয়েকে তো চাকরি করতে দিচ্ছি, তুমি দাও আর কে, অথরিটিটাকে, গার্ডিয়ান কেন তুমি? সো গার্ডিয়ানশিপটা যতদিন পর্যন্ত একটা নারী নিজের গার্ডিয়ানশিপ নিজের কাছে না আসবে, যতদিন পর্যন্ত একটা সিভিতে লিখতে হবে কেয়ার অফ ফাদার অর হাজব্যান্ড, ততদিন পর্যন্ত সমতার কথাটা আসে না। সমতাটা এখনো অনেক পিছিয়ে আছে, অনেক অনেক পিছিয়ে আছে আমরা। আর ক্ষমতায়নের ব্যাপারে আমি যেটা বলবো, নারীরা আর্থিকভাবে হয়তো অনেকটা স্বাবলম্বী হয়েছে, কিন্তু ক্ষমতায়ন হয়নি। আর্থিক স্বাবলম্বিতা এবং ক্ষমতায়নের মধ্যে দূর দূরান্ত পর্যন্ত পার্থক্য। আমি যেহেতু গার্মেন্টস নিয়েও কাজ করি, আমি দেখেছি নারীরা নিজেরা চাকরি করছে, নিজেরা আয় করছে, কিন্তু যেদিন স্যালারি দিচ্ছে, স্যালারিটা যে হাজবেন্ড পেয়ে যাচ্ছে, এবং হাজবেন্ড নিয়ে সে তার মতো করে সেটাকে খরচ করছে। তো ক্ষমতায়ন কোথায়? তো আর্থিক স্বাধীনতা আসলেই যে ক্ষমতায়ন হবে, এটা আমি মনে করি না। এডুকেশন থাকলেই যে ক্ষমতায়ন হবে, সেটাও আমি মনে করি না। ক্ষমতায়ন, সমতা যতদিন না আসবে, সমতার চিন্তা যতদিন না আসবে, এবং যতদিন পর্যন্ত আমরা পুরুষদেরকে এটার মধ্যে ইনভলভ না করতে পারবো, ততদিন পর্যন্ত ক্ষমতায়নের কথা চিন্তাই করে যাব আমরা, কিন্তু বাস্তবায়ন হওয়াটা অনেক 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 দূরে আমি মনে করি। পরিত্রাণের উপায় বলতে আমি সব থেকে আগে বলবো, বর্তমান অবস্থানে দাঁড়িয়ে যেখানে আমরা অনেকটা জেন্ডার সেন্সিটিভ হয়েছি হয়তো এনজিও খাতে, যদিও সমাজে এখনো না, কিন্তু আমরা পুরুষদেরকে কোনোভাবে এঙ্গেজ করতে পারছি না। যখনই জেন্ডারের কথা আসে এনজিওতে, হচ্ছে ও নারীদের ব্যাপার, তো নারীদের উন্নয়নের কথা বলা হচ্ছে, নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, নারী পুরুষ সমানভাবে করে ফেলছে, করা হচ্ছে, এগুলো নারীদের ব্যাপার।
কারণ যখনই বলবে সমান ভাবে, সে তো সমানই, পুরুষ তো সমানই, নারীদের উপরে উঠতে হবে। ব্যাপারটা তো সেরকমই দেখায় না জেন্ডারটা। আমরা এগুলো নারীদের ব্যাপার, আমরা পুরুষরা এখানে কি করবো? কিন্তু আমরা যতদিন পর্যন্ত না পুরুষদেরকে এঙ্গেজ করতে পারবো প্রত্যেকটা সেক্টরে, আমি বলবো আমাদের এনজিওতে আমাদের পুরুষরা সব থেকে বেশি ইনসেনসিটিভ। নারীরা তো ইনসেনসিটিভ আছে, কিছু নারী ইনসেনসিটিভ আছে, কিন্তু পুরুষরা খুবই ইনসেনসিটিভ। তারা এখন পর্যন্ত কোনো নারীকে তাদের কলিগ হিসেবে প্রাপ্য রেসপেক্টটুকু দিতে পেরেছে বলে আমি দেখি না। যতই তারা বাইরে প্রজেক্টের কাজে হোক, নিজের আয়ের ব্যবস্থাপনের জন্য হোক, তারা এই কথাগুলো বলে থাকে যে নারীর অধিকার, কিন্তু আসলে বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখি অলমোস্ট নিয়ার টু জিরো, ইন সাম কেসেস নেগেটিভ। তো এই জায়গাটায় আমার মনে হয় পুরুষদেরকে এগিয়ে আসতে হবে, পুরুষদেরকে এঙ্গেজ করতে হবে। পুরুষরা এগিয়ে না আসলেও কিভাবে পুরুষদের এঙ্গেজ করতে হয় সেটা নিয়ে চিন্তা করতে হবে। আরেকটা পরিত্রাণের নারীদের যেটা সব থেকে বড়, যাদের ছেলে সন্তান আছে, যাদের ছোট ছেলে সন্তান আছে, তাদেরকে ছোটবেলা থেকে আনপেইড যে কেয়ার ওয়ার্ক গুলো আছে, পরিবারের যত্ন, ঘরের কাজ, সংবেদনশীলতা, নারীর প্রতি কিভাবে রেসপেক্ট দেখাতে হবে, এগুলো যদি ছোটবেলা থেকে সে তার ছেলেকে শেখায়, সে তাহলে তার এই প্রজন্মের জন্য না হলেও পরের প্রজন্মকে সে একটা শক্তিশালী একজন পুরুষ, সংবেদনশীল পুরুষ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমি মনে করি। আর সেভাবেই আসলে এটার পরিত্রাণ পাওয়াটা আরো সহজ হবে বলে আমি মনে করি। নারীদের উদ্দেশ্যে বলবো, নিজেদের ক্ষমতায়নের জন্য সব থেকে বড় হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আর্থিক স্বাধীনতার উপরে, অর্থনৈতিক স্বাধীনতার উপরে কিছু নেই, সেটা সবার আগে আনতে হবে এবং নিজের উপরে নিজেদের কনফিডেন্স বাড়াতে হবে যে আমি আমার নিজের গার্ডিয়ান, আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারবো, পাশাপাশি আমি অন্যকেও সাহায্য করতে পারবো এবং একজন নারী পারে আরেকজন নারীর পাশে দিয়ে দাঁড়াতে। এবং আমরা যখন নিজেরা ক্ষমতায়িত হব, পাশাপাশি আরেকজন নারীকে ক্ষমতায়নের চেষ্টা করব, আদার দ্যান গোয়িং ফর আ কম্পিটিশন, তখনই আমি মনে করি যে নারীরা নিজেরাও শক্তিশালী হবে এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে।